হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটু কথা বলতে চাইবো, এই মানবাটাতে যেমনটা ভিউ আশা করেছিলাম তেমনটা আর হচ্ছে না। তো এটা বাদ দিয়ে পরে ভিডিও থেকে একটা নতুন মানবা শুরু করব। ততক্ষণ পর্যন্ত এইটা ভিডিও এনজয় করো। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লু ফ্যাং অ্যান্ড কুইন কিউ আর জিয়াওনান এরা সবাই ড্রাগন ক্যাপিটাল একাডেমির উদ্দেশ্যে রওনা দেয়, আর সেই সাথে ওরা এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে লু ফ্যাং মনে মনে বলতেছিল, আমার আন্টির কঠোর পরিশ্রম আর প্রফেশনাল শেফ হওয়ার পর ওনার ডিসস্যাটিসফ্যাকশন আর ওনার লস আমার এখনো মনে আছে, আর আমি ওনাকে একটা ভালো লাইফ দেওয়ার ওয়াদা করেছিলাম, আর এটার আমি পুরোপুরি ভাবে চেষ্টা করব। আর এটা তো এর শুরু মাত্র। আর সেই সাথে ওরা ড্রাগন কিংডম ড্রাগন ক্যাপিটালে পৌঁছে যায়। ওইখানে যাইতে যেতে আন্টি বলতেছিল, এই জায়গাটা তো একদমই আলাদা। ওইখানকার মার্কেট দেখার পর কুইন কিউ বলতেছিল, ওয়াও, ওইখানে তো অনেকগুলো সিক্রেট রেসিপি বিক্রি করা হচ্ছে। অন্যদিকে লু ফ্যাং উপরে দেখার পর বলতেছিল, ড্রাগন ক্যাপিটাল একাডেমি আমাদের সামনেই আছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে প্রিন্সেস জিনজু আসে, আর লু ফ্যাং এর সামনে গাড়ি থেকে নিচে নামে। ও নিচে নামতে নামতেই বলছিল, অবশেষে ড্রাগন কিংডমের ক্যাপিটালে এসে গেছে। কিন্তু তখনই ওরা ওদের সামনে লু ফ্যাংকে দেখে। ওখানে হংতাই বলতেছিল, লু ফ্যাং এখানে কি করতেছে? অন্যদিকে লু ফ্যাং ওদের দেখার পর মনে মনে ভাবতেছিল, জিনজু ও এখানে কি করতেছে? ওর তো এখান থেকে অনেক দূরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখনই চ্যান এগিয়ে আসে আর বলে, ও আচ্ছা, তাহলে এই হচ্ছে জিয়াংগাই সিটির ড্রাগন টেমার। তো প্রিন্সেস, একে আমি সামলে নিচ্ছি। ওকে দেখার পর হংতাই বলতেছিল, এই ছেলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সামনে আর যাইও না তুমি, না হলে তো অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তখনই জিনজু ওকে থামিয়ে বলতেছিল, রোয়াং চ্যাংফ্যাংকে ছাড়া যদি আমরা এই গেটের মধ্যেই ফাইট করি তাহলে আমাদেরকে আমাদের কান্ট্রিতে ফেরত পাঠানো হবে। এটা একদম সঠিক সময় নয়। তো ওর কথা শোনার পর চ্যান বলতেছিল, আমি আপনার কথা বুঝে গেছি, প্লিজ আমাকে মাফ করে দিন প্রিন্সেস। তখনই জিয়াওনান বলতেছিল, এদের সমস্যাটা কি? তখনই কুইন বলতেছিল, আমার ড্যাড যা বলেছে এখনো আমার মনে আছে। অরিজিনালি এরা ড্রাগন কিংডমে স্টাডি করার জন্য এসেছিল। তাহলে কি আমার ফাদার ড্রাগন ক্যাপিটাল একাডেমির কথা বলতেছিল? আর এটা দেখার পর তো আন্টি একদম ঘাবড়ে গেছিল। আর তখনই আমরা দেখতে পাই ওদের পিছন থেকে কিউহান এসে গেছে, আর ও বলতেছিল, ও পারফেক্ট, তোমরা দুজন তো গ্রুপ নিয়ে একসাথেই চলে এসেছো। আচ্ছা, বাদ দাও এসব। তবে এটা কথা বলো না যে তোমরা একজন আরেকজনকে জানো না। তোমরা দুইজনেই সাউদার্ন প্রভিন্সের টপ ফার্স্ট আর টপ সেকেন্ড, আর তোমরা দুইজনই ড্রাগন টেমার। তাহলে ড্রাগন ন্যাশনাল একাডেমিকে তোমাদের টুইন স্টার অফ সাউদার্ন প্রভিন্স বলা উচিত। ওর কথা শোনার পর লু ফ্যাং মনে মনে ভাবতেছিল, কি চ্যান্তিয়ানজি সাউদার্ন প্রভিন্সের সেকেন্ড প্লেসে আছে, আর ও কি একজন ড্রাগন টেমার? আর চ্যান্তিয়ানজি ওকে বলতেছিল, আমি অনেক সময় যাবত তোমার নাম শুনতেছি লু ফ্যাং। ওকে দেখার পর লু ফ্যাং বলতেছিল, টিচার গিউ, আমরা দুইজন একজন আরেকজনকে অবশ্যই জানি, তবে আমরা ড্রাগন ক্যাপিটাল পৌঁছা পর্যন্ত অনেক লম্বা একটা সফর করেছি। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমাদের এখন আরাম করার প্রয়োজন। ওর কথা শোনার পর গিউহান বলতেছিল, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে কোথায় থাকতে হবে আমি বলে দিচ্ছি। আর এইখানে যদি কোনো ব্যাপারে তুমি স্যাটিসফাইড না থাকো তাহলে আমরা অবশ্যই ওটাকে চেঞ্জ করে দিব। সেই সাথে গিউহান ওদেরকে নিয়ে যায় আর একটা ভিলার সামনে নিয়ে আসে, আর ওদের বলতেছিল, এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য ভিলা, আর এখানে টোটাল 30 ভিলা আছে। আর প্রতি বছর টিচাররা ফ্রেশম্যানদের এন্ট্রান্স এক্সামের ভিডিও রিভিউ করে, আর ওদের ভিডিও অ্যানালাইসিস করার পর ওদের র্যাঙ্কিং দেয়। আর অ্যানালাইসিস করার পর লু ফ্যাং তুমি ফার্স্ট ভিলাটা পেয়েছো। আর সেই সাথে চ্যান তিয়ানজি ও সাউদার্ন প্রভিন্সের টপ সেকেন্ড আছে, আর ওর র্যাঙ্ক বর্তমান 18। তো ওর ভিলা নাম্বারও হবে 18। ওর কথা শোনার পর লু ফ্যাং মনে মনে ভাবতেছিল, চ্যান তিয়ানজি এমন মনে হচ্ছে ও প্রিন্সেস জিনজুর কন্ডিশন মেনে নিয়েছে, আর ওর সেলফ রেসপেক্টকেও বিক্রি করে দিয়েছে। এটা তো অনেক খারাপ ব্যাপার, ওকে আর আমাকে টুইন স্টার বলা হচ্ছে। তখনই কুইন ওকে বলতেছিল, টিচার গিউহান, আমি আর তাও জিয়াওনান আমরা দুজন তো টপ 30-র মধ্যে আসি না, তাহলে আমরা এখানে কেন? তো আমরা কি চেক ইন করার জন্য ডরমেটরিতে চলে যাব? ওর কথা শোনার পর গিউহান বলতেছিল, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলতেছো। কুইন কিউ, তাও জিয়াওনান আর সিস্টার হান, তোমাদের আমি কিছুক্ষণ পর ডরমেটরিতে নিয়ে যাব। আর তখনই আমরা দেখতে পাই আন্ট হানজি বলতেছিল, আমরা কি লু ফ্যাং এর সাথে থাকতে পারবো? ওর কথা শোনার পর কুইন কিউ আর জিয়াওনান তো একদম অবাক হয়ে গেছিল। তখনই জিয়াওনান বলতেছিল, হ্যাঁ এই ব্যাপারে তো কোনো সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত রেজিডেন্সের লোকের কোনো সমস্যা হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে থাকতে পারবে। অন্যদিকে আন্ট হান লু ফ্যাং এর দিকে দেখছিল আর বলতেছিল, লু ফ্যাং তোমার তো কোনো সমস্যা নেই তাই না? না তুমি এখন তোমার আন্টির হাতের খাবার খেতে চাও না? ওর কথা শোনার পর তো লু ফ্যাং ঘাবড়ে গেছিল আর বলতেছিল, না না আমার কোনো সমস্যা নাই। তখন আন্ট হান বলতেছিল, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি, কুইন কিউ আর জিয়াওনান আমরা তিনজনেই এইখানে থাকবো, আর আমরা একসাথে থাকলে অনেক সুবিধা হবে আর টিম ওয়ার্কও অনেক ভালো করা যাবে। ওর কথা শোনার পর লু ফ্যাং বলতেছিল, তোমরা দুইজন আর আন্টকে আমার সাথেই থাকা উচিত, আর তাছাড়া ডরমেটরি ভিলা এরিয়া থেকে অনেক দূরে, আর আমি যদি তোমাদের খুঁজতে যাই তাহলে তো আমার অনেক সময় লাগবে। অন্যদিকে ওর কথা শোনার পর কুইন কিউ একটু শরম পেয়ে বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমি এখানেই থাকবো। আর জিয়াওনান বলতেছিল, আচ্ছা আমিও এখানে থাকবো। কুইন কিউ যেখানে থাকবে আমিও ওইখানে থাকবো, আর তাছাড়াও এটা অনেক বেটার অপশন। অন্যদিকে এটা শোনার পর তো আন্টি হান অনেক খুশি হয়ে গেছিল, আর কুইন কিউকে ধরে নাচতে শুরু করেছে, আর ওকে বলতেছিল, কুইন কিউ তুমি এখন আমার কুকিংকে টেস্ট করতে পারবে, এটা অনেক ভালো হবে। অন্যদিকে জিয়াওনান লু ফ্যাংকে বলতেছিল, আমাদের সাথে তো থাকবে ঠিক আছে, তবে একটা কথা তোমাকে বলে দেই, মাথার মধ্যে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা আসে না একদম ঠিক করে দিব, আর তাছাড়াও আমি তোমাকে সবসময় চোখে চোখে রাখবো। ওর কথা শোনার পর লু ফ্যাং একটু অবাক হয়ে যায় আর বলতেছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তখনই ওর সামনে একটা সিস্টেম নোটিফিকেশন আসে, ওইখানেই ওকে বলা হয় টুইজার ম্যাপের লোকেশন তোমার একদম কাছেই আছে। আর ওটা দেখার পর ও মনে মনে বলতেছিল, টুইজার ম্যাপের লোকেশন তো আমার ভিলার একদম কাছেই, তো আমাকে
তাড়াতাড়ি এটাকে খুঁজে বের করতে হবে। আর সেই সাথে ও টিচার গিউহানকে বলতেছিল, টিচার গিউহান নাম্বার 2 ভিলাতে কে আছে এখন। অন্যদিকে ওর কথা শোনার পর টিচার গিউহান বলতেছিল, আমি শুধু সাউদার্ন প্রভিন্সকে ম্যানেজ করি, অন্য এরিয়ার ফ্রেশম্যানদের ব্যাপারে আমার কিছু জানা নেই, আর আমার মনে হয় ওখানে শুধু একটা মেয়ে থাকে। ওর কথা শোনার পর লুফেং বলতেছিল, টিচার গিউ আপনি সবাইকে নাম্বার 1 ভিলাতে নিয়ে যান, আমি আমার প্রতিবেশীর সাথে একটু দেখা করে আসতেছি। ওর কথা শোনার পর আন্টি হান বলতেছিল, আচ্ছা আমি বুঝে গেছি, তুমি ওইখানে চলে যাও, তবে ওইখানে যাওয়ার আগে ওর জন্য একটা গিফট নিয়ে যেও, এটা তোমার জন্য অনেক ভালো হবে। ওর কথা শোনার পর লুফেং বলতেছিল, আন্টি আপনাকে বেশি বেশি ভাবতে হবে না, আমি শুধু ওইখানে দেখতে যাচ্ছি যে সেকেন্ড র্যাঙ্কে যে এসেছে ও কেমন। ওকে এরকমটা দেখার পর জিয়াও নান মনে মনে ভাবতেছিল, একটা মেয়ের কথা শোনার পর তুমি ওইখানে চলে যাচ্ছ। লুফেং আমি মনে হয় সত্যি তোমাকে একটু কম ভেবেছিলাম, এখন তোমাকে আমি কড়া নজরের মধ্যে রাখবো। অন্যদিকে লুফেং মনে মনে ভাবতেছিল, আমার এমনটা কেন মনে হচ্ছে যে সবাই আমাকে ভুল বুঝেছে। অন্যদিকে আমরা দেখতে পাই লুফেং ভিলা নাম্বার 2 এ পৌঁছে গেছে, আর ওর হাতে একটা কেক ছিল। ওইখানেই ও মনে মনে বলতেছিল, আন্টি আসার সময় আমাকে এই কেকটা দিয়ে পাঠিয়ে দিয়েছে, এটা কি আমার প্রতিবেশী পছন্দ করবে? আর কিছুক্ষণ আগে আমরা এখানে এসেছি, তো যত তাড়াতাড়ি সম্ভব ওই টুইজারকে আমাকে খুঁজে বের করতে হবে, না হলে অন্য কেউ ওটা পেয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই ওইখানে একটা মেয়ে দরজা খোলে, আর ওটা দেখার পর লুফেং বলতেছিল, হ্যালো আমি সাউদার্ন সিটির নাম্বার 1 স্কোরার লুফেং। আর সেই সাথে ও ওই মেয়েটার দিকে দেখে আর ওই কেকটা দিয়ে ওকে বলতেছিল, এটা আপনার জন্য একটা ছোট্ট গিফট, যেহেতু আমরা প্রতিবেশী তাই আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, আর আমরা যাতে একজন আরেকজনকে জানতে পারি তার জন্য আমি এইখানে এসেছি। অন্যদিকে ওই মেয়েটা কেকটা নিয়ে নেয় আর বলতেছিল, আমি ইউনবিং প্রভিন্স থেকে জিয়ং ইয়ান। ওর কথা শোনার পর লুফেং মনে মনে ভাবতেছিল, এর আওয়াজ তো অনেক কিউট, তবে এর সাথে কথা বলাটা অনেক কঠিন। আর সেই সাথে ও জিয়ান ইয়ংকে বলতেছিল, জিয়ান ইয়ং আমি কি ভেতরে এসে বসতে পারি? আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তো এক গ্লাস কি পানি দেওয়া যাবে? তখন ও মনে মনে ভাবতেছিল, এটা কি ফালতু বাহানা দিচ্ছি আমি, এখন তো ও এমনটা মনে করবে আমার অনেক খারাপ একটা মতলব আছে, আমি কি বলতেছি এসব। তখনই আমরা দেখি জিয়ান ইং ওকে ভেতরে আসতে বলে, আর এখন থেকে আমি একে জিয়াং বলে ডাকবো। এটা দেখার পর ও ভেতরে চলে আসে, আর যখনই ও ভেতরে চলে আসে ও খুব জোরে দৌড়ে যায়। আর ও মনে মনে ভাবতেছিল, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে খুব তাড়াতাড়ি ওই টুইজারটাকে খুঁজে বের করতে হবে। আর সেই সাথে ও ওর বেডরুমে চলে যায়, আর ওর বেডরুমের কোনায় কোনায় খুঁজতে থাকে। আর ওর টয়লেটে যাওয়ার পর ও একটা এগ দেখতে পায়, আর ওই এগটা অনেক গ্লো করতেছিল। আর ওটা দেখার পর ও মনে মনে বলতেছিল, তো ফাইনালি আমি এটা পেয়ে গেছি। তো দেখে এমনটা মনে হচ্ছে এটা এমন একটা রুম যেখানে ও এখনো পর্যন্ত আসেনি। আর সেই সাথে আমরা জানতে পারি এটা একটা জেড ড্রাগন এগ, আর এর লেভেল আননোন। ওইখানে ও এটা দেখার পর বলতেছিল, তাহলে তো এটা সত্যি আর একটা ড্রাগন এগ। আর আমরা তখনই ওইখানে দেখতে পাই জিয়ান ওইখানে পানি নিয়ে আসে। এটা দেখার পর লুফেং ওইখানে চলে যাচ্ছিল আর বলতেছিল, হঠাৎ করে এখন আর আমাকে পিপাসা লাগেনি, তাই আমি এখন এখান থেকে যাচ্ছি। যাই হোক তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো, তো কালকে ফ্রেশম্যান ইন্টারেস্ট সেরেমনিতে দেখা হবে। অন্যদিকে ওকে এইভাবে বাথরুম থেকে বেরোতে দেখে জিয়াং ভাবছিল, ও কি কোনো খারাপ মতলব নিয়ে এখানে এসেছিল নাকি। সেই সাথে সিন চেঞ্জ হয়, আর আমরা রাতের বেলা ভিলা নাম্বার 1 এর সিন দেখতে পাই। ওইখানে আমরা লুফেং এর রুমকে দেখতে পাই, ওইখানে জিয়াও এই লুফেং এর ওই এগটাকে দেখতেছিল। অন্যদিকে লুফেং এটা দেখার পর মনে মনে ভাবতেছিল, একটা জেড ড্রাগন এগ, এটা তো তেমনই যখন আমি জিয়াও একে এগ অবস্থায় দেখেছিলাম। আর সেই সাথে ও ড্রাগন টেমিং স্কিল ইউজ করে, আর ওই ড্রাগন এগটা ভেঙে যায়, আর ওটার ভেতর থেকে একটা ছোট একটা কিউট ড্রাগন বেরিয়ে আসে। আর ওর লেভেল ছিল 1, আর সেই সাথে ওর কাছে একটা স্কিল ছিল যেটার নাম ছিল লাইফ স্প্রিং। ও সকল ফ্রেন্ডলি টার্গেটের উপর লাইফ স্প্রিং ইউজ করে। এটা দেখার পর লুফেং মনে মনে বলতেছিল, তো এটা দেখে আমি বুঝতে পারতেছি তো এটা 600 এর বেশি পয়েন্ট वाला কমব্যাট ড্রাগন নয়, তো এটা একটা সাপোর্ট টাইপ ড্রাগন। আর সেই সাথে ও ড্রাগনের স্টেট দেখে, আর ও একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। আর ও বলতেছিল, তো আমার জন্য আর জিয়াওয়ে এর জন্য যারা ড্রাগনের সাথে ব্লাড লাইন শেয়ার করে তাদের ইফেক্ট ডাবল হয়ে যাবে। তো বিগ এক্সামের সময় জিয়াওয়ে এর কাছে ড্রাগন ফর্মের 30% বুস্ট ছিল, আর ক্যাটাক্লিজিং কে ইউজ করার পর ওর স্পিড আর অ্যাট্রিবিউট 7000 পার হয়ে গেছিল। কিন্তু আমি যদি এখন এই জেট লাইট জেট ড্রাগনকে ওর উপরে ছেড়ে দেই তাহলে ওর সমস্ত অ্যাট্রিবিউট ডাবল হয়ে যাবে, তার মানে আমার সকল অ্যাট্রিবিউট 12000-এরও বেশি হয়ে যেত। তখনই ও দেখতে পায় জিয়াওয়ে এই ছোট ড্রাগনের সাথে খেলছিল। ওইখানেই ও মনে মনে বলতেছিল, এই জেট ড্রাগন ইকুইপমেন্ট ইফেক্টকে নিজের মধ্যে অ্যাসিমিলেট করতে পারে। তো এ যদি অনেকগুলো ইকুইপমেন্ট অ্যাসিমিলেট করে তাহলে আমি নিজেও ভাবতে পারতেছি না যে এ কতটা স্ট্রং হবে। কিন্তু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমি একে কি নাম দিব। তখনই ও দেখতে পায় ওই ছোট ড্রাগনটা জিয়াওয়েকে কামড় দিয়েছে। তখনই ও ওকে ধরে ফেলে আর বলতেছিল, তোমার নাম জিয়াওফেই রাখলে কেমন হয়। তখন ওই নাম শোনার পর জিয়াওফেই অদ্ভুত একটা চেহারা বানায়। তারপর লুফেং ওকে উপরে তুলে নেয় আর বলতেছিল, জিয়াওফেই অনেক ভালো একটা নাম, তাহলে আজ থেকে তুমি জিয়াওয়ে এর ছোট বোন জিয়াওফেই। আর আমরা ওইখানেই দেখতে পাই ওই দুইটা ড্রাগন মিলে ওখানে ঝগড়া করতে শুরু করে। এটা দেখার পর লুফেং বলতেছিল, তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো, তোমরা দুজন কি সবাইকে জাগিয়ে তুলবে নাকি। আর সেই সাথে আমাদের পরের দিন ফ্রেশম্যান এন্ট্রান্স সেরেমনি দেখানো হয়। ওইখানেই আমরা লুফেং আর বাকি সবাইকে দেখতে পাই ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ওইখানে লুফেং বলতেছিল, এই জন্য লাইভ প্রফেশন আর কমব্যাট প্রফেশনের লোকেরা একসাথে এন্ট্রান্স সেরেমনির মধ্যে এনরোল হয় না। তখন কুইন বলতেছিল, হ্যাঁ সিস্টার হানকে আলাদাভাবে ওনার জায়গা তৈরি করতে হবে। আর তখন জিওমান বলতেছিল, বাই দ্য ওয়ে লুফেং কালকে তোমার রুম থেকে এত আওয়াজ আসছিল কেন। তখন লুফেং বলতেছিল, কালকে রাতে। এই কথা বলার আগেই অনেকগুলো লোক ওর সামনে চলে আসে। আর ওইখানে বলতেছিল, দেখো এই দুইটা মেয়ে তো অনেক সুন্দর, একটা প্রিস্ট আর একটা হলো সোয়ার্ডম্যান, এরা এতটাই সুন্দর যে আমি এদের সাথে কাজ করতে চাইবো। তখন আরেকজন ছেলে বলতেছিল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, দেখছো না তুমি ওর সাথে একটা ছেলে আছে। কিন্তু ওরা দুজন তো
এর জিএফ হতে পারে না। তখন কুইন বলতেছিল, কালকে আমি টিচার কিউকে জিজ্ঞেস করছিলাম, ওইখানে উনি বলেছিল যে হিডেন প্রফেশনের লোকেদের সামনে বসতে হবে। তখন ওর কথা শোনার পর জিয়াওমান বলতেছিল, কি আমি তোমার সাথে বসতে পারবো না? আচ্ছা সমস্যা নেই, আমি পেছনেই বসতেছি। আর সেই সাথে ওরা সবাই নিজেদের সিটে বসে যায়। আর ওইখানে লুফেং আর একটা ছেলেকে দেখতে পায়, আর ওই ছেলেটা অন্য কেউ নয়, হংগুই ছিল। ওকে দেখার পর লুফেং মনে মনে বলতেছিল, এই চেহারাটা তো আমার চেনা চেনা লাগতেছে, মনে হয় একই কোথাও আমি দেখেছি। আর তারপরে ওর মনে পড়ে যায়, হ্যাঁ আমার মনে পড়েছে, এ তো এন্ট্রান্স এক্সামের ওই ছেলে যে বেশি চিল্লাচিল্লি করতেছিল। অন্যদিকে হংগু ওকে দেখার পর অনেক রেগে গেছিল, আর ও ফার্স্ট হাই স্কুলের প্রিন্সিপালের কথা মনে করতেছিল। ওইখানে উনি বলতেছিল, তুমি কি ভেবেছো তুমি এই স্কোর নিয়ে তুমি টপ স্কলার হবে? তুমি র্যাঙ্কিং চেক করো আর নিজের আর লুফেং এর মধ্যে পার্থক্যটা দেখো। এইসব মনে করতে করতে ও বলতেছিল, লুফেং তুমি প্রিন্সিপালের সামনে আমার অনেক বেইজ্জতি করেছো, আমি তোমাকে একদমই ছাড়বো না। আর অন্যদিকে আমরা জিয়াওমানকে দেখতে পাই, ও ভাবতেছিল আসলে সব হিডেন প্রফেশনকে কেন একসাথে রাখা হচ্ছে? তার মানে কি এটাই যে জিয়াও কিউ আর লুফেং একসাথেই থাকবে? তখনই লুফেং ওর সামনে জিয়ানকে দেখতে পায়, আর ওকে দেখার পর লুফেং ওকে হ্যালো বলে। তখনই কুইন বলতেছিল, লুফেং তোমরা দুইজন কি একজন আরেকজনকে জানো? তখন লুফেং বলতেছিল, হ্যাঁ ও আমাদের প্রতিবেশী, আর ওর নাম্বার 2 হুইলাতে থাকে, আর ওর নাম হলো জিয়ান। আর ওকে দেখার পর কুইন বলতেছিল, হ্যাঁ আমি দেখতে পারছি, এই হলো ওই মেয়ে যে ওভারঅল র্যাঙ্কিং এর মধ্যে সেকেন্ড প্লেসে এসেছে। আর সেই সাথেই ওরা তিনজন একসাথে বসে যায়। আর তখনই ওদের সামনে একজন লোক আসে, আর ও সবাইকে বলতেছিল, সবাই একটু শান্ত হও, আমি হলাম ঝাও শ্যাংমিং, আমি ড্রাগন ক্যাপিটাল একাডেমির ভাইস প্রিন্সিপাল আর কমব্যাট একাডেমির ম্যাজিক ডিপার্টমেন্টের প্রফেসর। আর সেই সাথে আমাদের বলা হয় ঝাও শ্যাংমিং এ হলো কমব্যাট প্রফেশনের একজন লোক, আর এর লেভেল হলো 78, আর এ হলো একজন থান্ডার মেজ। ওইখানে ঝাও শ্যাংমিং বলতেছিল, সবার প্রথমে ড্রাগন ক্যাপিটাল একাডেমির তরফ থেকে সবাইকে ওয়েলকাম। আর তাছাড়া আমি বেশি ফর্মালিটি পছন্দ করি না, আর তোমাদের টিচাররা তোমাদের আইডি কার্ড দিয়ে দিবে। আর আমি তোমাদের রুলস গুলো বলে দিচ্ছি, তোমাদের কাছে যে আইডি কার্ড থাকবে ওইটা ড্রাগন ক্যাপিটাল একাডেমিতে সব ধরনের কাজে ব্যবহার হবে। এই কার্ড তোমাদের পার্সোনাল পয়েন্টকে স্টোর করে রাখবে, আর এটা হলো এই একাডেমির ইউনিভার্সাল কারেন্সি। আর সেই সাথে একাডেমির দ্বারা সিক্রেট রিয়েলামে যাওয়ার জন্য পোর্শন আর ম্যাটেরিয়াল কেনার জন্য এই কারেন্সির প্রয়োজন হবে। আর এই পয়েন্টগুলো তোমাদের এন্ট্রান্স এক্সামের রিপোর্ট অনুযায়ী পাবে। আর সেই সাথে আমরা দেখতে পাই লুফেং এর কাছে 13,539 পয়েন্ট আছে। ওইখানে আমরা দেখতে পাই একটা স্টুডেন্ট হাত উপরে করে বলছিল, টিচার আলাদা আলাদা রিজনে আলাদা আলাদা ডিফিকাল্টি থাকে, তো লো ডিফিকাল্টি রিজনে হাই স্কোর করা অনেক সহজ ব্যাপার, তো এটা কি আনফেয়ার হবে না? ওর কথা শোনার পর ঝাও শ্যাংমিং বলতেছিল, অফকোর্স তুমি একদম ঠিক কথা বলেছো, আর একাডেমি এটাকে অবশ্যই মনে রেখেছে। আর এন্ট্রান্স এক্সামের স্কোরকে ওদের ডিফিকাল্টি লেভেলের হিসেবে দেওয়া হয়েছে। এইখানে প্রোভিন্সের ডিফিকাল্টি যতটা হাই হবে ওদের স্কোরও ততটা বেশি হবে। এক্সাম্পল স্বরূপ এইবারের সাউদার্ন প্রোভিন্সের টেস্ট এটা সবচেয়ে হার্ড ছিল। অন্যদিকে আমরা লুফেংকে দেখি, ও মনে মনে বলতেছিল, দেখে এমনটা মনে হচ্ছে যে এটা ড্রাগন ক্যাপিটাল একাডেমিতে আমার কাছে উপস্থিত সকল ফান্ডস। তখনই ঝাও শ্যাংমিং বলতেছিল, যদিও এই পয়েন্টটা টেম্পোরারি ভাবে দেওয়া হয়েছে, আর 1 মাস পর নতুন ফ্রেশমেন্ট অ্যাসেসমেন্ট তোমাদের পয়েন্টকে ডিটারমাইন করবে। আর এই ফ্রেশমেন্ট অ্যাসেসমেন্টের মধ্যে টপ 30 স্টুডেন্টই ব্লু ক্লাসের মধ্যে এন্টার করতে পারবে। আর ওইখানে ব্লু ক্লাসের স্টুডেন্ট অনেক ভালো ভালো সুযোগ পাবে, যেমন যে কোনো ধরনের সিক্রেট ল্যামের মধ্যে এন্টার করা, আর বিভিন্ন ধরনের স্কিল এক্সচেঞ্জ করা, আর তাছাড়াও ভিলা এরিয়ার মধ্যে মুভ করা। ওই কথা শোনার পর সব স্টুডেন্ট নিজেদের মধ্যেই কথা বলছিল, আর বলছিল, ব্লু ক্লাস এই ব্যাপারে তো আমি কিছুই শুনিনি। তখন আরেকজন বলতেছিল, এই ব্যাপারে তো আমিও কিছু শুনিনি, তবে ভিলা এরিয়ার মধ্যে যাওয়ার আমাদের কাছে একটা সুযোগ চলে এসেছে। এইসব শোনার পর লুফেং মনে মনে ভাবতেছিল, এখন যেহেতু আমি ফার্স্ট প্লেসের মধ্যে আছি, তো ব্লু ক্লাসে যাওয়ার আমার পুরোপুরি কোয়ালিফাই আছি, কিন্তু আমি যদি পরবর্তীতে এই কোয়ালিফিকেশন হারিয়ে ফেলি তবে আমাকে ভিলা নাম্বার 1 থেকে বেরিয়ে যেতে হবে। তখন ঝাও শ্যাংমিং বলতেছিল, আমি বুঝতে পারছি তোমরা সবাই ব্লু ক্লাসের মধ্যে এন্টার হতে চাও, তবে আমি একটা কথা বলে দিই, ব্লু ক্লাসে যাওয়ার মানে এই না যে তোমরা ওইখানে গিয়ে আরাম করবে। একাডেমির যে কোনো স্টুডেন্ট ব্লু ক্লাসের স্টুডেন্টকে চ্যালেঞ্জ করতে পারবে, আর নিজের পজিশন ধরে রাখতে ব্লু ক্লাসের স্টুডেন্টকে অবশ্যই ওই ম্যাচগুলো জিততে হবে। আর ব্লু ক্লাসের মেম্বার যদি হেরে যায় তাহলে তার জায়গা ওই চ্যালেঞ্জারের নামে দিতে হবে। আর সেই সাথে ব্লু ক্লাসের মেম্বার এই চ্যালেঞ্জকে মানাও করতে পারবে না। আর এখন এই ব্লু ক্লাসের মধ্যে 30 জন মেম্বার আছে যারা এন্ট্রান্স এক্সামের মধ্যে টপ 30-তে এসেছে, যেখানে টপ প্লেসের মধ্যে সাউদার্ন প্লেসের টপ স্কোরার ড্রাগন টেমার লুফেং আছে। এটা শোনার পর ওর ব্যাপারে সবাই কথা বলতেছিল, আর বলছিল, কি ও ফার্স্ট প্লেসের মধ্যে আছে? একজন ড্রাগন টেমারকে টপ হওয়ার জন্য তো অবশ্যই ওকে একটা ড্রাগন থাকতে হবে, কিন্তু আজ পর্যন্ত কেউ ড্রাগন টেম করেনি। এইরকম কথাই বলছিল সবাই ওর ব্যাপারে। ওইখানে আমরা দেখতে পাই লুফেং ওর সিট থেকে উঠে যায়, আর সবার দিকে দেখে হাত নাড়ায়। ওইখানে কিছু লোক বলতেছিল, আমি এখনই সার্চ করেছিলাম, কিন্তু আমি লুফেং এর এন্ট্রান্স এক্সামের ভিডিও দেখতে পাইনি অথবা ওর স্কোরও দেখতে পাইনি। তখনই আরেকজন বলতেছিল, ও কি কোনো স্পেশাল কোটার মাধ্যমে এসেছে নাকি? তাহলে তো বাংলাদেশের মতো আমাদেরকেও কোটা আন্দোলন করতে হবে। আর সেই সাথে ওরা চ্যাম্পিয়নজির দিকে দেখছিল, আর ওরা বলতেছিল, এছাড়াও সাউদার্ন প্রভিন্সের মধ্যে যে টপ 2 হয়েছে ও তো চ্যাম্পিয়নজি। আর সার্চ করার পর ওর রেজাল্ট দেখা যাচ্ছে, আর দেখে এমনটা মনে হচ্ছে ওর কাছে একটা ড্রাগনও আছে। ওইখানে আমরা চ্যাম্পিয়নজিকে দেখি, ও জিনজুকে বলতেছিল, প্রিন্সেস আপনি ওকে কখন নিচে নামাতে চাচ্ছেন? আমি আপনার অর্ডারই ফলো করব। ওর কথা শোনার পর জিনজু বলতেছিল, ওর স্ট্রেংথ এখনো পর্যন্ত সামনে আসেনি। অন্যদিকে আমরা দেখতে পাই কুইন লুফেংকে বলতেছিল, ভাইস প্রিন্সিপাল তোমাকে এইভাবে সামনে আনতেছে, তো দেখি এমনটা মনে হচ্ছে সবাই যাতে তোমাকে চ্যালেঞ্জ দেয়, এই জন্যই উনি এমনটা করলো। আর ওর কথা শোনার পর লুফেং বলতেছিল, সত্যি আমি এমনটা অবশ্যই আশা করিনি। আর
তার কিছুক্ষণ পর ফ্রেশমেন্ট এন্ট্রি সেরেমনি শেষ হয়ে যায়। আর সেই সাথে আমাদের এই ভিডিও এইখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।